আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের প্রচার যত বেশি হয় প্রাদুর্ভাব তত বাড়ে বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় 5 জনের মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারির পর প্রথম রায়। গাজীপুরে পার্লার কর্মীকে ধর্ষণের অভিযোগে গাড়ি চালক গ্রেফতার। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভাঙন, ভিপি নূর ও রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি, সরকারি চক্রান্তের অভিযোগ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ পুনর্ময়নাতদন্ত শেষে আবারও দাফন। প্রথম ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের কারণে মৃত্যুর উল্লেখ। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় নির্বাচন কমিশনের মামলা, আচরণবিধি লঙ্ঘন, অশালীন ব্যবহার ও হুমকির অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই দেশের মালিক, তাই সরকারি কর্মকর্তাদের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য সেবা নিশ্চিত করতে হবে। ধর্ষণকে সামাজিক ব্যাধি উল্লেখ করে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ধর্ষণের ঘটনা প্রচারের সাথে সাথে এর প্রাদুর্ভাব বেড়ে যায় উল্লেখ করে এসব অপরাধ বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের নবীনতম কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠানে ৬৮ জন সেরা প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে ৩ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনদ হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। এর মধ্যেও দেশের মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। জনগণই দেশের মালিক, এ কথা মাথায় রেখে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। ঠিক আজকে ৯৭% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, যার জন্য বিদ্যুতের জন্য একটা হাহাকার ছিল, কিন্তু আজকে কারণ বিদ্যুৎ পৌঁছাতে পারলে আর যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হলে যে কোনো দেশের অর্থনীতি গতিশীলতা পাবে, উন্নত হবে, এতে কোনো সন্দেহ নাই। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কারণ আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। বাংলাদেশ যেন আর কখনো পিছনের দিকে না যায়, সরকারের নবীন কর্মকর্তারা সেদিকে লক্ষ্য রেখেই কাজ করবেন, এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ধর্ষণকে সামাজিক ব্যাধি উল্লেখ করে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সরকারের নবীন কর্মকর্তাদের দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করার নির্দেশ দেন সরকার প্রধান। ধন্যবাদ। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন এ বিগান। বৃহস্পতিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর মিলার সহ মার্কিন দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রোহিঙ্গা সমস্যা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। টাঙ্গাইলে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলার রায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু আদালত। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০ জারির পর এটাই প্রথম রায়। রায় ঘোষণাকালে ২ আসামি উপস্থিত ছিল। প্রধান আসামি সাগর সহ ৩ আসামি পলাতক। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের রিপোর্ট।
নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2020 জারির পর ধর্ষণের অপরাধে প্রথম 5 জনকে মৃত্যুদণ্ড দিল টাঙ্গাইলের নারী ও শিশু আদালত। ভুয়াপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় বৃহস্পতিবার দুপুরে বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন 2 আসামি সঞ্জিত ও গোপীচন্দ্র শীল। আত্মগোপন করেছে প্রধান আসামি সাগরচন্দ্র শীল, সুজনমণি ঋষি ও রাজন চন্দ্র। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হয় মামলার বাদীকে। সংস্থাটির জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ জানান, রায়ে তারা সন্তুষ্ট। এই রায় যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটা আমরা দাবি করছি। এইভাবেই ধর্ষণের মামলাগুলো দ্রুত যাতে নিষ্পত্তি হয় এবং সর্বোচ্চ সাজা হয় এটি প্রত্যাশা করছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মৃত্যুদণ্ডের আসামিকে সবসময় স্টেট ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে। 3 আসামি পলাতক, স্টেট ডিফেন্সের সুযোগ পায় নাই এবং আইনগতভাবে এই আসামি পক্ষ যথেষ্টভাবে সুবিধা পায় না। কাজে আমরা আশা করি যে যেহেতু রায়টা দিয়েছেন, আইনসঙ্গতভাবে আসামি পক্ষ উচ্চ আদালতে সুবিধা পাবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, 2012 সালে সাগরচন্দ্র শীলের সাথে মোবাইলে ভুয়াপুর উপজেলার ওই মাদ্রাসা ছাত্রীর পরিচয় হয়। একই বছরের 15 জানুয়ারি ওই ছাত্রীকে কৌশলে এলেঙ্গা নিয়ে যায় অভিযুক্ত সাগর। সেখানে সাগরের 4 বন্ধু বিয়ের জন্য চাপ দিলে মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষেপে গিয়ে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে সাগর। 17 জানুয়ারি বংশাই নদীর তীরে নিয়ে মেয়েটিকে 5 জন পালাক্রমে ধর্ষণ করে। অপরাধ থেকে মানুষকে বিরত রাখা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি যুগান্তকারী একটা উপমা হিসাবে থাকবে এবং অপরাধী যেই হোক সে আইনের আওতায় অবশ্যই থাকবে। এ ঘটনায় ভুয়াপুর থানায় 18 জানুয়ারি দণ্ডিতদের বিরুদ্ধে মামলা করে ভিকটিম। 19 জানুয়ারি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সুজন। 2015 সালে 29 অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার বিচার কার্যক্রম। বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুরে প্রাইভেট কারে তুলে পার্লার কর্মীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের জিরানি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রাইভেট কার চালক পিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই পার্লার কর্মী রেন্টে কারের গাড়িতে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। এর সুবাদে পরিচয় হয় পিন্টুর সাথে। বৃহস্পতিবার ওই পার্লার কর্মী তার 8 বছরের ছেলেকে নিয়ে পিন্টুর প্রাইভেট কারে করে ঘুরতে বের হয়। চন্দ্রানবীনগর সড়কে জিরানি এলাকায় ছেলেকে একটি দোকানে নামিয়ে ওই পার্লার কর্মীকে ধর্ষণ করে পিন্টু। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় সে। পরে কাশিমপুর থানায় ধর্ষণের অভিযোগ আনেন ভুক্তভোগী। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজনের অনলাইন গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ধর্ষণের মহোৎসব বন্ধে শুধু আইন সংশোধন করে কাজ হবে না, নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগ। 30 বছর ধরে নারী নেতৃত্ব সত্ত্বেও সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়নি বলে আক্ষেপ বিশিষ্টজনদের। কঠিন আইন হলে হবে না, আইনের প্রয়োগটা সব থেকে বড়। এখনো সময় আছে সেটা করবে, কিন্তু এই তড়িঘড়ি করে যে জিনিসটা করা হলো এটাতেই আমাদের আপত্তি। সামাজিকভাবে ধর্ষকদেরকে বয়কট করার একটা আন্দোলন করা যায় কিনা। আমি আশাবাদী যে আমরা যদি আরেকটু থটফুল হই এবং ধৈর্যের সাথে যেগুলো মোকাবিলা করি, তাহলে এই বিষয়গুলো, এই ইলসগুলো থেকে আমরা গ্রাজুয়ালি মুক্তি পাবো। আইনের সংস্কার যাতে বিচার হয়, বিচার না হলে কোনো মতেই এটাকে এই যে দেখো যে মহোৎসব চলছে দর্শনে, সেটা বন্ধ হবে না। নিজেদের গড়া সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানকে। একই সাথে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রাধিকার সংরক্ষণ পরিষদের পাল্টা কমিটি। এদিকে নুরুল হক নূর বলছেন, সরকারি দলের ছাত্র সংগঠনের ইশারায় একই নামে নতুন ছাত্র সংগঠন গঠনের অপতৎপরতা চলছে। যুগ্ম সচিব জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশের কমিটি। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তারা। বলছেন, সাধারণ শিক্ষার্থীদের মনোভাবের বিপরীতে চলছে সংগঠনটি, তাই নতুনদের নিয়ে কাজ করতে চান নেতারা।
আমার নামে মিথ্যা একটা বহিষ্কার পত্র দেয়, যেহেতু আমি তাদের বিরুদ্ধে কথা বলি সবসময় যে তোমরা এগুলো কেন করো, এগুলো তো করা যাবে না। ডাকসু বিপি নূর সে তার একক ক্ষমতা বলে সংগঠনে যা ইচ্ছা তাই করে থাকে। সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ফরাজি বৃত্তি দর্শনের একটা মামলা করেছে, এটাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার একটা মামলা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আসলে ঘটনাটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। এই মেয়েটার সাথে আহ্বায়ক হাসানুল মামুনের প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক থেকে তাদের সে যে অভিযোগগুলো এনেছে সেটা, এবং আমরা এটা সবাই জানতাম। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন কর্মকাণ্ডকে সরকারের চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। আর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলছেন, বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলায় অপকৌশলের মাধ্যমে চাপে ফেলা হচ্ছে তাদেরকে। এপিএম সোহেল আমাদের ছাত্র সংগঠনে আগে ছিল, এখন তিনি নাই, কারণ মে মাসেই তাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা এগুলো খুব আমলে নিচ্ছি না। প্রেস ক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে এরা হয়তো সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলো করছে, কিংবা সরকারি যেটা বলে যে দলের নেতাকর্মীদের সহযোগিতায় এগুলো করছে, এবং আমরা মনে করি যে আমাদের কে থামিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দমন পীড়ন চালিয়ে আমাদেরকে পথ রুদ্ধ করার জন্য যে দীর্ঘদিন ধরে একটা অপচেষ্টা চলছে, এটা তারই একটা অংশ। সাধারণ মানুষই বিবেচনা করবে কোনটি আসল আর কোনটি নকল, বলছেন নেতাকর্মীরা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ কবর থেকে তুলে পুনর্ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ ও মেজবা উদ্দিনের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে রায়হানের মৃতদেহ কবর থেকে তোলা হয়। উপস্থিত ছিলেন পিবিআইয়ের কর্মকর্তারাও। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয় এমএজি ওসমানী মেডিকেল কলেজে। দ্বিতীয় দফা ময়নাতদন্ত করেন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বোর্ড। এদিকে রায়হানের প্রথম ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আঘাতের কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। পিবিআর সিলেট জেলা পুলিশ সুপার খালেদুজ্জামান বলেন, এই হত্যা মামলায় অজ্ঞাতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। এদিকে সিলেটের রায়হান হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত এসআই আকবর যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সব ইমিগ্রেশনকে জানিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এছাড়া সীমান্তগুলোকেও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পিবিআইয়ের প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার। বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে ঘটনার সাথে আকবরের সংশ্লিষ্টতা রয়েছে। তাকে ধরতে টিম প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আকবর সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা তদন্তের দায়িত্ব প্রসঙ্গে পিবিআই প্রধান বলেন, নিরপেক্ষভাবে মামলাটির তদন্ত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সীমান্তে যে সে যাতে পালিয়ে নিয়ে যেতে পারে। এখন আমাদের মূল কাজটি হলো আকবরকে আমাদের ধরতে হবে। আমরা টিম রেডি করেছি, আমরা বিভিন্ন খোঁজখবর নিচ্ছি, তাকে আমার দরকার। আমাদের একটা কথা আপনাদের স্পষ্ট করি যে আমাদের আইজিপি স্যার বারবার বলেন যে এই কোভিডে তোমরা এত সুনাম অর্জন করেছ, এই আকামে আর জড়ায় না। তো কোনো ইউনিফর্মধারী বাহিনীর সদস্য হয়ে যদি এই আমার স্যার আইজি স্যারেরও কথা হয়েছে, কোনো বাহিনীর সদস্য হয়ে যদি বাহিনীর সম্মান চিন্তা না করে অপরাধ করার আগে যদি বাহিনীর সম্মানের কথা চিন্তা না করে অপরাধ করে, তো অপরাধ হওয়ার পর বাহিনী তার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব রাজনৈতিক কৌশল জনগণের কাছে ভোতা হয়ে গেছে। সিরাজগঞ্জ ও কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার যে কোনো দলের গণতন্ত্র চর্চা রীতিনীতিকে সম্মান করে। এ কারণেই বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, করছে মিথ্যাচার। দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তার। নিজ দলের কেউ অপরাধ করলে শাস্তি দেওয়ার সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন বলে মন্তব্য তার। বলেন, বিএনপির পক্ষে ইতিবাচক কিছু নেই বলেই উপনির্বাচনের আগেই দলটির ভরাডুবির আশঙ্কা করছে। বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তীর ছুটছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। সড়কে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশে সরকার সড়ক পরিবহন আইন, ভোটের আগে অভিযোগ, ভোটের দিন সরে দাঁড়ানো, পরে নির্বাচন কমিশনকে ব্যর্থ বলা বিএনপির পুরনো
এই কৌশল এখন এটা ভোঁতা হয়ে গেছে। জনগণ এখন আর এসবে বিশ্বাস করে না। জবাবদিহিতা নেই বলেই সরকারের ছত্রছায়ায় সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় রুহুল কবির রিজভীর রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে নজরুল ইসলাম খান বলেন, জাতীয় প্রবৃদ্ধির সুবিধা হাতে গোনা কিছু লোক পাচ্ছে। যে প্রবৃদ্ধি জিনিসপত্রের দাম বাড়ায়, যে প্রবৃদ্ধির টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে কিছু লোক, ওই প্রবৃদ্ধি জনগণ চায় না। সরকারের দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পেতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পত্রিকায় বড় বড় হেডিং হচ্ছে যে বিশ্বে যে কয়টা দেশে প্রবৃদ্ধি বেশি হবে তার প্রধান 3টি দেশের একটি বাংলাদেশ। প্রবৃদ্ধি ভালো, কিন্তু সেই প্রবৃদ্ধি কার জন্য সেটা আরো গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি হাতে গোনা মাত্র কিছু লোক বাংলাদেশের এই প্রবৃদ্ধির দ্বারা উপকৃত হচ্ছে, তখন আমরা লজ্জিত হই। তাহলে যে প্রবৃদ্ধি আমাকে সুখ দেয় না, যে প্রবৃদ্ধি আমাকে শান্তি দেয় না, সেই প্রবৃদ্ধি জনগণের প্রবৃদ্ধি না। আমরা জনগণের প্রবৃদ্ধি চাই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় মামলাটি করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গ, অশালীন ব্যবহার, হুমকির অভিযোগে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধেই মামলাটি করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 ও উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার এজাহারে অনুরোধ জানানো হয়েছে। চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে নিক্সন চৌধুরী জেলা প্রশাসক অতুল সরকারকে হুমকি দেয়া সহ চরভদ্রাসনের ইউনো ও এসি ল্যান্ডকে গালি দেন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, এই বিষয়ে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রশাসনকে হুমকি দেওয়া, আর একটা হলো নির্বাচন কাজে, ন্যায়সঙ্গত কাজে যারা দায়িত্ববান তাদেরকে বাধা দেওয়া, এগুলো সবকটাই দেখা গেছে যে উনি ভঙ্গ করেছেন। মামলা করার জন্য মাননীয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিয়েছে। যে সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিয়েছি স্থানীয় রিটার্নিং অফিসারকে, এবং রিটার্নিং অফিসার আজকে সকালে সেখানে মামলা করেছেন। কী সাজা পাবেন এটা তো মাননীয় আদালত নির্ধারণ করবেন, এটা তো আমরা বলে দিতে পারবো না। মাননীয় আদালত নির্ধারণ, তবে ওই ধারাগুলোতে যেটা সাজার কথা বলা আছে সেটা বলা আছে যে কোনো কোনো ক্ষেত্রে 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং আর্থিক জরিমানা হতে পারে। ঢাকা 5 আসনের উপনির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রচারণা শেষ, এখন নির্বাচনী নানা কৌশলের ছক আঁকছেন প্রার্থীরা। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা এবং সব প্রার্থীর সমান সুযোগের দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। নির্বাচন কমিশন সচিব বলছেন, সুষ্ঠু ভোটের জন্য এরই মধ্যে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর কারণে শূন্য হওয়া ঢাকা 5 আসনের নির্বাচন 17 অক্টোবর। এরই মধ্যে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। এই উপনির্বাচনে 14টি ওয়ার্ডে 187টি ভোট কেন্দ্রে মোট ভোটার 4,71,129 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,41,464 জন এবং নারী ভোটার 2,29,665 জন। ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, আপনারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করুন। জনগণ তাদের ভোট দিতে চায়। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা লিখিতভাবে আবেদন করেছি যে সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমার নিরাপত্তা, আমার প্রধান নির্বাচনী এজেন্ট যিনি তার নিরাপত্তা এবং আমাদের পুলিং এজেন্টদের নিরাপত্তা এবং সার্বিকভাবে
জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করেছি। নির্বাচনে 6 জন প্রার্থী অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। সাউদ্দিন সাহেব যে কথাগুলি বলতেছেন এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে একটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তার কিছু নমুনা আমরা দেখি, যেমন পোস্টার, লিফলেট, পেমলেট, ব্যানার ট্যানার। যদি একটা ব্যানার পোস্টার যদি আমার কোনো মিডিয়া দেখাতে পারে কোথাও একটা পোস্টার লাগিয়েছে, আমি আমার এই যে দোষ আমার উপরে দোষ দিতেছে আমি স্বীকার করে নেব। সে নির্বাচন নামে একটা তামাশা করতেছে। আমি করবো নির্বাচন, আমরা নির্বাচনকে উৎসবমুখর করব। এদিকে ঢাকা 5 আসনের উপনির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। কেউই মনে করেন গোলযোগ করে বা সে যে হোক, তার রাজনৈতিক পরিচয়টা এখানে বড় না। বড়টা হলো যে উনি অন্যায় করেছেন কিনা। অন্যায় করলে অন্যায় অনুযায়ী আমাদের কাছে যদি ওই প্রমাণ সহ কেউ ডকুমেন্ট দিতে পারেন তাহলে সেখানে তো নির্বাচন কমিশন অবশ্যই আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবেন। নির্বাচনী কেন্দ্রের 400 গজের বাইরে কোনো ঘটনা ঘটলে তা নির্বাচনী আচরণের মধ্যে পড়বে না বলেও জানান নির্বাচন কমিশন সচিব। নির্বাচন কেন্দ্রে যে 400। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে খুন করেছে দুর্বৃত্তরা। এদিকে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া 4 জেলায় আরও 4 জন খুন হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের খোলসি গ্রামে 6 বছরের শিশুসহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম। নিহতের স্বজনরা জানান প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধ ছিল শাহিনুরের। এদিকে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলের শিয়ালডাঙ্গি গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে মা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরিফার ভাই অভিযোগ করেন পারিবারিক কলহের জেরেই হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে তাদের। অন্যদিকে ঝিনাইদহ ও রাজশাহীতে আরও 2 লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ফেনীতে বালু মহালের আধিপত্য নিয়ে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। আর নরসিংদীতে চাচা শ্বশুরের হাতে গৃহবধূ খুন হয়েছে। ভূ রাজনৈতিক অবস্থান, ধারাবাহিক অর্থনৈতিক উন্নতি ও স্থিতিশীলতার কারণে বাংলাদেশকে এই অঞ্চলের মধ্যমণি মনে করে যুক্তরাষ্ট্র, বলেছেন সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন ই বেগান। তিনি জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক শক্তিগুলোকে আরও সক্রিয় হতে হবে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশের দাবিটিও পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন বাংলাদেশকে দিল্লির চোখ দিয়ে দেখে না যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 1 ঘণ্টার ওপর বৈঠক করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। পরে যৌথ ব্রিফিং করেন তারা। রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত, বিনিয়োগ সহ বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান সবগুলো ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি স্টিফেন বিগান। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি এবং সবাই জানে যে উই হ্যাভ ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস। আমাদের পজিশনটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি। তারা সেই জন্যে আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, নট দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যদি দিল্লির চেহারা দিয়ে দেখতো তাহলে এখানে আসতো না। হ্যাঁ, এইখানে এসেছে বিকজ তারা বাংলাদেশের এই উন্নয়নে এবং আমাদের জিওপলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। এবং ভ্যালুজও, আমরা ডেমোক্রেটিক সোসাইটি, আমাদের ভ্যালুজগুলোও তারা শেয়ার করে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধুর খুনিকে ফেরতের বিষয়টি তাদের বিচার বিভাগ গুরুত্ব দিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারকে বশে আনার চেষ্টা চলছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিনের, সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে। ভূরাজনৈতিক অবস্থান, ধারাবাহিক অর্থনৈতিক উন্নতি এবং স্থিতিশীলতার কারণে
বাংলাদেশকে এই অঞ্চলের মধ্যমণি মনে করে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গারা যাতে নিরাপদে ফিরে যেতে পারে সেজন্য আঞ্চলিক শক্তিগুলোকে আরও সক্রিয় হতে হবে। বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে বাংলাদেশের দাবিটিও পুনর্বিবেচনা করছে আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস। বাংলাদেশের অবকাঠামো, কৃষি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি সহ নানা খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন সাংবাদিক সমাজ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নূর গণমাধ্যম নিয়ে যে বক্তব্য দিয়েছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। স্বাধীন গণমাধ্যম নিয়ে এ ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে না বলেও জানানো হয়। এছাড়া ধর্ষণের মতো জঘন্যতম কর্মকাণ্ডের সাথে নুরুল হক নূর জড়িত থাকলে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী ভূমিকা রাখারও আহ্বান জানান সাংবাদিক নেতারা। আজ 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করাই এ দিবসের উদ্দেশ্য। দেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অফিস, আদালত, বাস, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটের মতো জনসমাগমের জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা থাকা জরুরি। সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার জিএইচপি 2008 সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে। এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে সকালে রাজধানীর ওসমানী মিলনায়তন চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ সময় প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাত ধোয়া কার্যক্রম সফল করতে হলে এর সঙ্গে সবাইকে সম্পৃক্ত করতে হবে। হোয়াট ইজ দ্য রেজাল্ট আউটপুট অফ হ্যান্ড ওয়াশিং এটা আমরা জানি, বাট এখন এই অনুষ্ঠান করার মাধ্যম দিয়ে এই সেন্সেশন হ্যাজ টু বি ডেভেলপ টু দ্য রিমোট এরিয়া, অল দ্য ক্লাসেস অফ দ্য পিপল, যে তারাও জানবে, তারাও বুঝবে, তারা এই ব্যাপারে সচেতন হবে। অর্থাৎ আমাদের দায়িত্ব হলো সব মানুষকে নিয়ে একসাথে কাজ করা। একটা কথা হলো যে আমরা যদি সবাই মিলে ভালো না থাকতে পারি, আমি ইন্ডিভিজুয়াল থাকতে পারবো না। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যস্থতায় ইউনিসেফ ও ইউনিলিভারের যৌথ সহায়তায় বস্তিবাসীদের হাত ধোয়ায় উৎসাহিত করতে মন্ত্রী 1,80,000 সাবান হস্তান্তর করেন। এছাড়া জিওবি ইউনিসেফ প্রকল্পের মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে 13,57,000 সাবান বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা মোকাবিলায় বারবার সাবান দিয়ে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। লকডাউনের সময় সারা দেশে সরকারি উদ্যোগে রাস্তায় রাস্তায় হাত ধোয়ার ব্যবস্থা করা হলেও এখন সে ব্যবস্থা প্রায় বিলুপ্ত। বিশেষজ্ঞরা বলছেন, হাত ধোয়ার ব্যবস্থাকে হালকা করে দেখা ভুল হবে। মার্চ এবং এপ্রিল মাসে সাবান দিয়ে হাত ধোয়ার যতটুকু ব্যবস্থা ছিল, ধীরে ধীরে কিন্তু সেগুলো উঠে গেছে, কারণ মানুষের মধ্যে আগের মতো সেই উদ্বিগ্নতা নেই। রানিং ওয়াটার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে কর্মস্থলে, অফিসে, আদালতে, এমনকি বাস স্টেশনে, ট্রেন স্টেশনে, লঞ্চ স্টেশনে, পথচারীরা যেখান থেকে চলাফেরা করেন সেখানেও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। করোনা পরবর্তী সময়েও হাত ধোয়ার অভ্যাস যেন বজায় থাকে তার উপর জোর দেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 160 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে এনএসআই এবং কাস্টমস। স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। বৃহস্পতিবার সকাল 8:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। এনএসআই এবং কাস্টমসের যৌথ টিম ওই ফ্লাইটটিতে তল্লাশি চালায়। এ সময় 33 নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো 2টি বান্ডেল এবং 29 নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিন পাওয়া যায়। পরে এগুলো খুলে 160টি স্বর্ণের বার পাওয়া যায়। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করা যায়নি। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। 5 কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে মোবাইল অপারেটর রবি।
এর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করল রবি। বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত নতুন আশার গল্প শিরোনামে সংবাদ সম্মেলনে রবির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ জানান, নতুন মাইল ফলক স্পর্শ উপলক্ষে গ্রাহকদের 5 কোটি মেগাবাইট ইন্টারনেট উপহার দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার রবির এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে রবি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা তাদের সাথেই থাকবেন। বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক বলেন, জনগণের স্বার্থ দেখায় বিটিআরসির কাজ। রবিকে কিছু দিলে তা জনগণই পাবে। অনুষ্ঠানে রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসি। সকালে আফতাবনগর পিএসটিসি মডেল ক্লিনিক সংলগ্ন রাস্তায় মানববন্ধনে ধর্ষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান বক্তারা। দেশ জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার সাথে একাত্মতা জানায় পিএসটিসি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এবং তার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। উদ্বোধন করা হলো নতুন মডেলের আউডি Q7 গাড়ি। ভার্চুয়াল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্ট, আউডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান এবং বিপণন ব্যবস্থাপক শীতাল তাসলিম এ সময় উপস্থিত ছিলেন। আউডি Q7 গাড়িটি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি। নতুন ডিজাইনের SUV গাড়িটি গতি এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যে অনন্য। আউডি Q7 মডেলের গাড়িটি বাংলাদেশে পাওয়া যাবে 1.58 কোটি টাকায়। ইউরোপে মেড ইন বাংলাদেশ খ্যাত টেলিভিশনের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন। এটিভির নতুন রপ্তানি বাজার গ্রিস। এই সাফল্য ইউরোপের বাজারে ওয়ালটনের তৈরি পণ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক বলে মত সংশ্লিষ্টদের। ওয়ালটন কর্পোরেট অফিসে গ্রিসের রপ্তানি বাজার সম্প্রসারণ শীর্ষক এক অনুষ্ঠানে দেশটিতে প্রথম শিপমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটনের গ্রিক ব্যবসায়িক পার্টনার জর্জিওস টিজিওয়ালাস, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন সহ অন্যরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF কার্যালয়ের দলিল নিবন্ধন করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে দলিলে সই করেন ERF সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভেলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AKM বরকতুল্লাহ। সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ERF এর কার্যালয় স্থাপনে 2018 সালের 6 আগস্ট 4,34,39,000 টাকা ব্যয়ে পুরানা পল্টনে পল্টন টাওয়ারে 4,980 বর্গফুট বাণিজ্যিক স্পেস কেনা হয়। মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম। মোহাম্মদপুরের বসিলা রোডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ। উপস্থিত ছিলেন আইবি রহমান পরিষদের সভাপতি ফাইসাল এজাজ ও সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। আগামী 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত হবে দলবদল। আগের মৌসুমের পারিশ্রমিকের 25% থেকে 35% অর্থে নতুন মৌসুমে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হবেন ফুটবলাররা। তবে সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি খেলোয়াড়রা। বাফুফের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর পেশাদার লীগ কমিটির প্রথম সভা। করোনাকাল থেকে কবে ফিরবে ঘরোয়া ফুটবল, ফুটবলারদের পারিশ্রমিকের বিষয়ে কি সুরাহা হবে, এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাব প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি। সভায় সিদ্ধান্ত হয় নভেম্বরে নতুন মৌসুমের দলবদলের পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে ফুটবল। 2020-21 ফুটবল মৌসুম 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে। 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত উইন্ডো ডেটটা 4 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন, মাঠে অংশগ্রহণ করতে পারবেন। গত মৌসুমের শতভাগ পারিশ্রমিকের সাথে এই মৌসুমে 25% অর্থে ফুটবলারদের সাথে ক্লাব চুক্তির সিদ্ধান্ত পরিবর্তন করে পারিশ্রমিক 10% বাড়ানোর নতুন সিদ্ধান্ত নেয় লীগ কমিটি। আমরা 25 থেকে বাড়িয়ে 35% অর্থাৎ 20-21 মৌসুমে তাদের 19-20 যে অর্থ বাকি আছে তার সাথে এই 35
10% যোগ করে তাদের চুক্তি স্বাক্ষরিত হবে। তবে তা মানতে পারেননি ফুটবলাররা। তাদের 40% পারিশ্রমিক পাইয়ে দিতে আশ্বস্ত করেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাট ডিসিশন যেটা 35% বলছে, সেটাতে আমরা প্লেয়াররা আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আবার বসতে চাই, কারণ আমরা এটাতে আসলে খুশি না। আমাদের চাহিদা ছিল 60% অ্যাটলিস্ট। তো আমরা প্রেসিডেন্টের সম্মান রক্ষার্থে উনি যেহেতু আমাদেরকে 40% বলে আশ্বাস দিয়েছে, আমরা ধারণা করেছিলাম যে অ্যাটলিস্ট 40% হবে। আবেদনটা যদি যথাযথ হয়, ওরা যদি বিবেচনা করে ডিসিশন যদি চেঞ্জ করা যায় করবে, এটা আমাদের জন্য ভালো। না করলে আমাদের খেলতে হবে, আমরা যতটুকু পারি চেষ্টা করব সমঝোতার মাধ্যমে ভালো কিছু করার। প্রিমিয়ার লিগের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেএসপি, আর্মি স্টেডিয়াম, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লাকে প্রাথমিক ভেন্যু হিসেবে রাখা হয়েছে। আগামী যে মিটিং হবে। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ধর্ষণের প্রচার যত বেশি হয় প্রাদুর্ভাব তত বাড়ে বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় 5 জনের মৃত্যুদণ্ড। অধ্যাদেশ জারির পর প্রথম রায়। গাজীপুরে পার্লার কর্মীকে ধর্ষণের অভিযোগে গাড়ি চালক গ্রেফতার। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভাঙন। ভিপি নূর ও রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি। সরকারি চক্রান্তের অভিযোগ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের মরদেহ পুনর্ময়নাতদন্ত শেষে আবারও দাফন। প্রথম ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের কারণে মৃত্যুর উল্লেখ। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় নির্বাচন কমিশনের মামলা। আচরণবিধি লঙ্ঘন, অশালীন ব্যবহার ও হুমকির অভিযোগ। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।